আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। প্রথমেই জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের উত্তেজনার খবর। আজ ভারতীয়দের হামলায় ৩ জন বাংলাদেশি আহত হয়েছেন। পরে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুঃখ প্রকাশ করে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য আমরা এখন যুক্ত হব আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে। তারেক রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজকে আসলে সারা দিন যে জিনিসটা নিয়ে খুবই আলোচনা হয়েছে, দফায় দফায় সংঘর্ষের খবর আমরা পেয়েছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে। এই পরিস্থিতির সর্বশেষ খবর কি? আপনি কতটুকু খবর পেয়েছেন? জি তামান্না, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্তে। এখনকার পরিস্থিতি যদি আপনাকে আমি বলতে চাই, সেটি হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আগের অবস্থায় তারা ফিরে গেছে, তবে উত্তেজনা কাটেনি। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন বিকেলে যখন উভয় দেশের মধ্যে সৈন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, সেই পতাকা বৈঠকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষে ক্ষমা চাওয়া হয়েছে এবং আজকে যে সহিংস ঘটনা ঘটেছে এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টি তারা কিন্তু বিজিবিকে আশ্বস্ত করেছে। আমি যদি একটু আপনাকে সকালের ঘটনা বলতে চাই, যে সকাল 11:15টার দিকে চৌকা সীমান্তে কয়েকজন বাংলাদেশি নাগরিক তাদের খেতে কাজ করছিল। এ সময় বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশি কয়েকজন নাগরিকের উপর হামলা চালায়। এ সময় বাংলাদেশিরা প্রাণ ভয়ে কিন্তু পালিয়ে এসে গ্রামে আশ্রয় নেয় এবং গ্রামবাসীকে তারা যখন খবর দেয় তখন গ্রামবাসী কিন্তু সেই শূন্যরেখার আশপাশে গিয়ে সীমান্তে গিয়ে কিন্তু তারা প্রতিবাদ করে। এই যখন প্রতিবাদ করে গ্রামবাসী, তখন আবারও কিন্তু ভারতীয় বিএসএফ এবং ভারতের যারা উগ্রবাদী, আসলে আমরা তাদেরকে উগ্রবাদী বলবো কারণ তারা যে সহিংসতা ঘটিয়েছে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, তাদের হাতে গ্রেনেড ছিল, তাদের হাতে তীর ধনুক ছিল, তাদের হাতে ককটেল ছিল এবং তাদের হাতে পেট্রোল বোমা আমরা দেখেছি। তারা কিন্তু এসব কিন্তু বাংলাদেশিদের উপর নিক্ষেপ করেছে এবং মুহুর্মুহু তারা কিন্তু তাদের যে কাতা বলে আর কি, সেই কাতাও কিন্তু তারা নিক্ষেপ করেছে। সেই তাদের আঘাতে বাংলাদেশের 5 থেকে 6 জন সাধারণ নাগরিক আহত হয়েছে এবং আমরা দেখেছি একজন বিজিবি সদস্যরও কিন্তু রক্ত ঝরতে, তারও কিন্তু হাত কেটে গেছে ভারতীয় এই হামলাকারীদের হামলায়। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন কি এখন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে অবস্থানে থেকে তারা যে স্বাভাবিক টহল দেয় তাদের কাঁটাতারের পাশে, তারা সেখানে অবস্থান করছে এবং বাংলাদেশি যারা সাধারণ নাগরিক রয়েছে তারাও কিন্তু গ্রামে ফিরে এসেছে। তবে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি কি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর কিন্তু বেশ কিছু গাড়ি কিন্তু এই চৌকা সীমান্তের ওপারে শ্মশানী ক্যাম্পের আশপাশে অবস্থান করছে এবং মাঝে মাঝে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে, সেই স্লোগানের শব্দ কিন্তু আমরা পেয়েছি। তবে সব মিলিয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশি নাগরিকদের মধ্যে একরকম চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। তারা কিন্তু এই যে ভারতীয়দের হামলা তারা মেনে নিতে পারছে না। তারা অবিলম্বে এই যে যারা হামলাকারী আছে তাদের বিচার দাবি করছেন এবং দুদেশের উচ্চ পর্যায়ে যেন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং যেন সুষ্ঠু সমাধান হয়, এটি তারা কিন্তু বলছে। তার মানে আপনাকে আমরা আরেকটি বিষয় বলতে চাই, এই যে অবৈধভাবে ভারতীয় বিএসএফ সদস্যরা যে বাংলাদেশের শূন্যরেখার পাশে যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, সেই কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিন্তু টান উত্তেজনা বিরাজ করছিল। হামলার ঘটনা ঘটেছে, কিন্তু মধ্যখানে 3-4 দিন অবস্থা স্বাভাবিক থাকলো। আজকে কিন্তু আবার কিন্তু পায়ে পা দিয়ে কিন্তু ভারতীয় নাগরিক এবং বিএসএফ সদস্যরা কিন্তু বাংলাদেশিদের উপর হামলা করেছে। জি তামান্না, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তনের সর্বশেষ পরিস্থিতি। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সর্বশেষ পরিস্থিতি আমাদের জানানোর জন্য। দর্শক, এবার আমরা আমাদের দিনের যে দ্বিতীয় খবর সেটিতে প্রবেশ করব। দ্বিতীয় খবরটির শিরোনাম হচ্ছে রিউমার স্ক্যানারের প্রতিবেদন। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 2024 সালে বাংলাদেশকে নিয়ে অন্তত 148টি ভুয়া অথবা অপতথ্য প্রচার করা হয়েছে। বেশি ভুয়া তথ্য প্রচার করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর
আগস্ট ও ডিসেম্বর মাসে। বাংলাদেশের ফ্যাক্ট চেককারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশকে জড়িয়ে ছড়ানো ভারতীয়দের অপতথ্য সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার বলছে, পুরোপুরি মিথ্যা সংবলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে 102টি, বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে 42টি, বিকৃত তথ্য দেওয়া হয়েছে 4টি। সব মিলিয়ে প্রতি আড়াই দিনে ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে একটি করে ভুল তথ্য প্রচার করেছে। এবার আমরা যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। গাজাকে মৃত্যুপুরী বানিয়ে থামল ইসরায়েল। কাল থেকে কার্যকর হচ্ছে অস্ত্রবিরতি। গাজায় প্রায় 15 মাস ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা ও মধ্যস্থতা। আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় অবশেষে সফলতার মুখ দেখেছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। কাল রবিবার থেকে শুরু হচ্ছে গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। সবশেষে আপনাদের জানাবো খেলার খবর। আন্ডার-19 নারী বিশ্বকাপের খবর জানাবো আপনাদের, যার শিরোনামে বলা হয়েছে বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা হয়ে গেছে নেপাল। জান্নাতুল মাওয়া, নিশিতা নিশিদের ঘূর্ণিধাঁধার সমাধান জানা ছিল না নেপালের ব্যাটারদের। ফলে তারা ফেসে গেছেন জুনিয়র টাইগ্রেসদের স্পিন জালে। কোনো রকমে দলীয় 50 স্পর্শ করে অল আউট তারা। ছোট লক্ষ্য 40 বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে 5 উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। আজ টসে হেরে আগে ব্যাট করতে নেমে 18 ওভারে 2 বলে সবকটি উইকেট হারিয়ে 52 রান করে নেপাল আন্ডার-19 টিম। জবাবে খেলতে নেমে 13 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন ছিল এই পর্যন্তই। কাল আবারও আমাদের দেখা হবে একই আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।